Recording in progress. তো আজকে হচ্ছে 27শে জানুয়ারি 2025। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের 91তম ক্লাস এবং তামাদি আইনের অষ্টম ক্লাস, অষ্টম এবং আজকে ইনশাল্লাহ শেষ হবেই অষ্টম ক্লাস বলা চলে। তো আজকে আমরা আলোচনা করব তামাদি আইনের প্রথম তফসিলের আহ, যে তিনটা বিভাগ রয়েছে, তিনটা বিভাগের মধ্যে তৃতীয় বিভাগটা আমরা আলোচনা করব আজকে। এবং আপনারা হয়তোবা জানেন যে এই প্রথম তফসিলের প্রথম বিভাগে আলোচনা করা হয়েছে 1 থেকে 149 অনুচ্ছেদ পর্যন্ত, যেখানে দেওয়ানি মূল মামলা দায়েরের তামাদি মেয়াদ সম্পর্কে বলা হয়েছে। দ্বিতীয় বিভাগে বলেছে আহ আপিল সম্পর্কিত তামাদি মেয়াদ, যেটা হচ্ছে আপনার 150 থেকে 157 অনুচ্ছেদ পর্যন্ত। এবং তৃতীয় বিভাগ আজকে আমরা আলোচনা করব, তৃতীয় বিভাগে আলোচনা করছে 158 থেকে 183 পর্যন্ত। এবং তৃতীয় বিভাগে আলোচনা করতে বিভিন্ন প্রকার আবেদন বা দরখাস্ত দায়েরের যে তামাদি মেয়াদ সেই সম্পর্কে। তো আজকে আমরা প্রথমে দেখি আসেন যে থার্ড ডিভিশন বা তৃতীয় বিভাগ, আহ অনুচ্ছেদ 158 দেখেন। অনুচ্ছেদ 158, দ্য আরবিট্রেশন অ্যাক্ট 1940-এর অধীন সালিসির রোয়েদাদ, আন্ডারলাইন করবেন, রদ করার জন্য দরখাস্ত। সালিসি রোয়েদাদ রদ করার জন্য যে দরখাস্ত, এটার তামাদি মেয়াদ বলেছে 158 অনুচ্ছেদ অনুসারে 30 দিন। আপনারা জানেন যে সালিসি কার্যক্রমে যে সিদ্ধান্ত প্রদান করা হয়, যে রায় প্রদান করা হয়, সেটাকে বলে হচ্ছে রোয়েদাদ, ইংরেজিতে বলে অ্যাওয়ার্ড। তো ওই রায় রদ করার জন্য বা বাতিল করার জন্য যে আবেদনটা করতে হবে, সেটার তামাদি মেয়াদ বলেছে 158 অনুচ্ছেদ অনুসারে কতদিন বলেন? 30 দিন। ধন্যবাদ। আমরা 159 অনুচ্ছেদ পড়বো না, সরাসরি চলে আসেন 160, 160। 160 অনুচ্ছেদে বলেছে পুনরীক্ষণ দরখাস্তের শুনানিকালে, ডিউরিং দ্য হিয়ারিং অফ অ্যাপ্লিকেশন ফর রিভিউ, রিভিউ দরখাস্তকারীর, আন্ডারলাইন করবেন, হাজির হতে ব্যর্থ হলে বা চলো। গড় হাজিরার ফলে প্রত্যাখ্যিত দরখাস্ত পুনর্বহলের আবেদন। এটা আমি একটু ব্যাখ্যা করি। আপনি রিভিউ আবেদন করেছেন, রিভিউ আবেদন করলে দেওয়ানি কার্যবিধি অনুসারে রিভিউ আবেদন করলে রিভিউ শুনানির জন্য আদালত একটা ডেট দেয়। আপনি তো আবেদন করার সাথে সাথে তো শুনানি, রিভিউ শুনানির জন্য একটা ডেট দিল। যে ডেটটায় রিভিউ শুনানি হবে ওই দিন আবার আপনি আসেন নাই, মানে আপনার গড় হাজির, আপনি অনুপস্থিত, তাহলে আপনার রিভিউ আবেদনটা প্রত্যাখ্যান করতে পারে। কি করতে পারে? প্রত্যাখ্যান। এখন যদি রিভিউ আবেদন প্রত্যাখ্যান করে, তাহলে আপনার প্রতিকার হচ্ছে ওই দরখাস্তটা পুনর্বহালের আবেদন। কিসের বলেন? পুনর্বহল, যেটাকে ইংরেজিতে বলে রেস্টোর, রেস্টোরেশন বা রেস্টোর। ঠিক আছে? তো রেস্টোরের আবেদন যেটা, সেটা বলছে আবেদনটা করতে হবে 15 দিন। কতদিন বলেন? 15 দিন। তার মানে এটা কিন্তু রিভিউ আবেদনের দরখাস্ত 15 দিন না, এটা হলো যদি গড় হাজিরার কারণে আপনার রিভিউ দরখাস্তটা নামঞ্জুর হয় বা প্রত্যাখ্যাত হয়, তাহলে সেই ক্ষেত্রে ওই প্রত্যাখ্যাত হলো কেন, সেটাকে আবার পুনর্বহালের যে আবেদন, এটা করতে হবে কত দিনের মধ্যে? 15 দিন। 15 দিনের মধ্যে। এটা গুরুত্বপূর্ণ। 161টা গুরুত্বপূর্ণ দেখেন। কোর্ট অফ স্মল কজেস, স্বল্প এখতিয়ার সম্পন্ন আদালতের রায় বা স্বল্প এখতিয়ার সম্পন্ন আদালত হিসেবে বিচার ক্ষমতাপ্রাপ্ত কোনো আদালত কর্তৃক অনুরূপ এখতিয়ার প্রয়োগকালে প্রদত্ত রায় পুনরীক্ষণের জন্য দরখাস্ত। এই যে যে আপনি রিভিউ আবেদনটা করতেছেন, এটা হলো স্মল কজ কোর্টস অ্যাক্টের, মানে স্বল্প এখতিয়ার সম্পন্ন যে আদালত, তিনি যদি কোনো রায় দেন, তাহলে সেটা রিভিউ করতে হবে কোনো কত দিনের মধ্যে? 15 দিন। 15 দিন। 15 দিন। তাহলে 160-এও 15 দিন, 161-তেও কতদিন? 15 দিন। তবে দুইটার ভিতরে পার্থক্য হলো যে রিভিউ আবেদন যদি না মঞ্জুর, রিভিউ আবেদন যদি গড় হাজিরার কারণে প্রত্যাখ্যাত হয়, তাহলে পুনর্বহালের আবেদন করবেন 160-এ। কতদিন? 15 দিন। 15 দিন। আর স্বল্প এখতিয়ার সম্পন্ন আদালত যদি কোনো আহ, রায় দেয়, তাহলে সেটা রিভিউর আবেদন করবেন কতদিনের মধ্যে? 15 দিন। 15 দিন। 161। বিথিকা বিশ্বাস বলেন তো, স্বল্প এখতিয়ার সম্পন্ন আদালত যদি কোনো রায় দেয়, এটা এটা আপনি রিভিউর আবেদন করবেন কোন আদালতে? জেলা জজ আদালতে না হাইকোর্ট বিভাগে? বোঝেন নাই?
ক্ষুদ্র এখতিয়ার সম্পন্ন আদালত একটা রায় দিল। এখন আমরা তো জানি যে রায়টার বিরুদ্ধে রিভিউ করতে হয় 15 দিনের মধ্যে। এখন রিভিউটা করবেন কোথায়, জেলা জজ আদালতে না হাইকোর্ট বিভাগে? তো ওই আদালতে কোন ওই স্বল্পোক্তির আদালতে। শিওর? হয়। জি, ধন্যবাদ। কারণ রিভিউ আবেদন করতে হয় যে আদালত রায় দেয় সে আদালতে। এখানে জেলা জজও যাবে না, আবার কি হাইকোর্ট বিভাগেও যাবে না। ধন্যবাদ পার্সেন, ধন্যবাদ। আমাদের আরিফ সাহেবের কি অবস্থা? বললো তো ওই তারপরে দেখেন অনুচ্ছেদ 162, এটা গুরুত্বপূর্ণ। হাইকোর্ট কর্তৃক আদি এখতিয়ার প্রয়োগকালে, আদি এখতিয়ার প্রয়োগকালে প্রদত্ত রায়ের পুনরীক্ষণের জন্য দরখাস্ত। আদি এখতিয়ার শব্দটা গোল দেন, হাইকোর্ট শব্দটা গোল দেন, আর রিভিউ শব্দটা গোল দেন। 20 দিনের নিচে 3টা স্টার দেন। হাইকোর্ট বিভাগ যদি কোনো রায় দেয় আদি এখতিয়ার প্রয়োগকালে, তাহলে ওই রায়টাকে রিভিউর আবেদনও করতে হবে হাইকোর্ট বিভাগে। কতদিনের মধ্যে? 20 দিন। 20 দিন। আদি এখতিয়ার প্রয়োগ আসলে যে মামলাটা সরাসরি দায়ের করা হয়েছিল কোথায়? হাইকোর্টে। তো এটার সাথে মিল আছে 151 অনুচ্ছেদের। 151 অনুচ্ছেদে বলেছিল যে হাইকোর্ট বিভাগ আদি এখতিয়ার প্রয়োগে কোনো ডিক্রি দিলে আপিল করতে হবে 20 দিনের মধ্যে। আবার ঠিক 162তে বলতেছে হাইকোর্ট বিভাগ আদি এখতিয়ার প্রয়োগে যদি কোনো সিদ্ধান্ত দেয় তা রিভিউ করতে হবে কয়দিনের মধ্যে? 20 দিন। তাহলে আপনি মনে রাখবেন, এটা সহজ মনে রাখা, যে হাইকোর্ট বিভাগ আদি এখতিয়ার প্রয়োগের যাই দেখ না কেন, আপিল করুক আর রিভিউ করুক, সময় কয়দিন? 20 দিন। তো আপিলের কথা বলেছে 151 অনুচ্ছেদে, আর রিভিউর কথা বলেছে কত? 162। 162। 162, বুঝেছেন? তাহলে 160, 161 এবং 162 অনুচ্ছেদের মধ্যে পার্থক্য কি? খুব সহজ। পার্থক্য হলো 160-এ বললো রিভিউ আবেদন করছেন, রিভিউ যেদিন শুনানি সেদিন আপনি হাজির হন নাই, আপনার রিভিউ আবেদন প্রত্যাখ্যান করলে রিভিউ পুনর্বহাল আবেদন, পুনর্বহালের আবেদন করবেন 15 দিনের মধ্যে। 160। 161-তে বললো ক্ষুদ্র এখতিয়ার সম্পন্ন আদালত রায় দিছে, সেটার বিরুদ্ধে রিভিউ করবেন ওই ক্ষুদ্র এখতিয়ার সম্পন্ন ওই আদালতে কয়দিনের মধ্যে? 15 দিনের মধ্যে। 162-তে বললো হাইকোর্ট বিভাগ আদি এখতিয়ার প্রয়োগে কোন রায় দিলে রিভিউ করবেন কতদিনের মধ্যে? 20 দিনের মধ্যে। তো 162-র সাথে মিল আছে আপিলের ক্ষেত্রে কোনটা? 151। 151 অনুচ্ছেদ। আমরা চলে আসব 173 অনুচ্ছেদে, চলে আসেন 173। পেয়েছেন? 161 এবং 162 অনুচ্ছেদে উল্লেখিত ক্ষেত্রসমূহ ব্যতীত অন্যান্য ক্ষেত্রে রায় পুনরীক্ষণের জন্য দরখাস্ত করতে হবে 90 দিনের মধ্যে। মানে ওই যে 161-তে বললো ক্ষুদ্র এখতিয়ার সম্পন্ন আদালত, 62-তে বললো হাইকোর্ট আদি এখতিয়ার প্রয়োগে, এই দুইটা ছাড়া অন্য যত রিভিউ আছে সব রিভিউ করতে হবে কত দিনের মধ্যে? 90 দিনের মধ্যে। এটা বলেছে কত? 173 অনুচ্ছেদ। তাহলে আমি একটু উদাহরণ দিই। ধরেন সহকারী জজ ডিক্রি দিছে, রিভিউ করবেন কার কাছে? সহকারী জজের কাছে। এই জায়গায় 161, 62 না 173 অনুচ্ছেদ কোনটা প্রযোজ্য হবে? কারণ 161 সহকারী জজ, এটা ক্ষুদ্র এখতিয়ার সম্পন্ন আদালত বলা হয় নাই, আর সহকারী জজ হাইকোর্ট বিভাগ আদি এখতিয়ারও না। তাহলে এই জায়গায় রিভিউ করতে হলে প্রযোজ্য হবে 173 অনুচ্ছেদের বিধানাবলী। মানে কতদিন? 90 দিন। আবার যদি এরকম হয়, দেখেন যে আপনি হাইকোর্ট বিভাগ গিয়ে রিভিউ করতে, হাইকোর্ট বিভাগ একটা সিদ্ধান্ত দিছে। কিরকম সিদ্ধান্ত? ধরেন আপনি 4 কোটি টাকার একটা মামলা যুগ্ম জেলা জজ ডিক্রি দিছে, তাহলে আপিল করবেন কার কাছে? জেলা জজের কাছে। জেলা জজ ধরেন আপিল করলেন, জেলা জজ যদি আপিল করলেন তাহলে জেলা জজের সিদ্ধান্তই কি বলেন? এই ক্ষেত্রে আপনি তো আর হাইকোর্ট বিভাগে দ্বিতীয় আপিল করতে পারবেন না, কারণ দেওয়ানি কার্যবিধিতে দ্বিতীয় আপিল নাই।
এখন যদি আপনি এরকম মনে করেন যে জেলা জজের বিরুদ্ধে যদি দ্বিতীয় আপিল নাই, তাহলে জেলা জজের এই ডিক্রি যদি দিয়ে দেয়, আপিলে প্রদত্ত ডিক্রি, তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি রিভিউ করেন, কার কাছে করবেন? জেলা জজের কাছে। কতদিন? 90 দিন। ধরেন আপনি রিভিউ করেন নাই, আপনি জেলা জজের যে ডিক্রি, ওই ডিক্রির ভিত্তিতে আপনি রিভিশনে গেছেন হাইকোর্টে। কোথায়? হাইকোর্টে। এখন রিভিশনে তো হাইকোর্ট ডেফিনেটলি একটা সিদ্ধান্ত দিবে। দেওয়ার পরে আপনি হাইকোর্টের ওই সিদ্ধান্ততেও সংক্ষুব্ধ, তাহলে আপনি রিভিউ করবেন কোথায়? হাইকোর্টেই। তাহলে এক্ষেত্রে হাইকোর্টে রিভিউ করলে 162 প্রযোজ্য হবে অনুচ্ছেদ, নাকি 173? 73 হবে, কারণ ওইটাই একশো বোঝা তিয়াত্তর গেছে প্রযোজ্য আগে হবে। হবে। কারণ হাইকোর্টে তো আদি এখতিয়ার না, না। এটা তো নিম্ন আদালতের মামলা হয়েছে। কোথায়? হ্যাঁ হ্যাঁ। হাইকোর্টে। হ্যাঁ, আদি এখতিয়ার কাকে বলে? আদি সরাসরি করা এখতিয়ার যায় মানে যে মামলাটা আর অন্য কোথাও হয় নাই, হয়েছে কোথায়? হাইকোর্টে। হাইকোর্টে। তাহলে আমি তো আপনাদের উদাহরণ বলেই দিলাম, এই যে যে উদাহরণটা দিলাম, এটা কি হাইকোর্টে সরাসরি হয়েছে? না, হয় না, এটা তো নিম্ন আদালত হয়েছে। নিম্ন আদালত থেকে গেছে। হয়ে আসছে। তো এই ক্ষেত্রে আপনি যদি হাইকোর্টে রিভিউ করেন, সেক্ষেত্রে 162 প্রযোজ্য হবে না। কত প্রযোজ্য হবে? 173। কতদিন? তাহলে আপনি একটা জিনিস খেয়াল করেন, যে বিমল সাহেব বলেন তো, তাহলে হাইকোর্টে কখন রিভিউ করলে 20 দিনের মধ্যে করতে হবে, আর হাইকোর্টে কখন রিভিউ করলে 90 দিনের মধ্যে করতে হবে? তাহলে আদি একটু প্রয়োগ আদি একটি প্রয়োগের সময় যখন করতে হয় তখন 20 দিন করতে হবে। আর আর 173 অনুচ্ছেদের ক্ষেত্রে 90 দিন। ধন্যবাদ। আদি এখতিয়ার প্রয়োগের ক্ষেত্রে আমি হাইকোর্টে রিভিউ করব কতদিন? 20 দিন। 20 দিন। আর যদি এটা আদি এখতিয়ার না হয়, তাহলে অন্যান্য সর্বক্ষেত্রে কতদিন? 173। 173-এ 90 দিন। কতদিন? 90 এই বিথিকা বুঝতেন? খুব জটিল না কিন্তু। তানভীর আলম খান ভাই, বুঝতে পারছি। বুঝতেন? আচ্ছা। অরিজিনাল এটা আদি কি লেখা আছে সেটা স্যার? 20 দিন। হ্যাঁ, আদি। তাহলে আমাদের রিভিউ রিলেটেড অনুচ্ছেদ পেলাম কয়টা? তিনটা। মানে রিভিউ শব্দ আছে 160, 161, 162 আর 100 কত? 73। বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম। 20 দিন। তাহলে ভাই, খুব সহজ কিন্তু, এই রিভিউ রিলেটেড একটা অনুচ্ছেদের আপনি একটা প্রশ্ন পেতেই পারেন। এবং আমরা সচরাচর যখন দেওয়ানি কার্যবিধি পড়েছিলাম, তখন আমরা জাস্ট রিভিউ মানেই 90 দিন পড়ছি। রিভিউ মানেই কয় দিন? ওই জায়গায় কিন্তু মানে ব্যাপারটা খোলাসা করি নাই, কারণ এই ব্যাপারটা খোলাসা করতে তামা দিয়ে নিয়ে আসা লাগবে। তো রিভিউ কখনো 15 দিন, কখনো 20 দিন, কখনো কি 90 দিন। এটা নির্ভর করে কোন আদালতের কিসের উপরে আপনি রিভিউ। স্বল্প এখতিয়ার হইলেই 15, আর হাইকোর্টে আদি এখতিয়ার হইলে কত? 20 দিন। 20। আর এই দুইটা ছাড়া অন্যান্য সকল ক্ষেত্রে কতদিন? 90 দিন। ধন্যবাদ। আমরা সরাসরি চলে আসি 163-তে। 163। আর যারা এখনো বুঝতেছেন না যে তার আপিল করব কখন, রিভিউ করব কখন, রিভিশন করব কখন, এটা আমরা ওই দেওয়ানি কার্যবিধিতে ভালোভাবে পড়েছিলাম। আপনি আপনাদের মানে জন্য খুব সহজে যেটা বলি, যেখানে আপিলের বিধান আছে সে জায়গায় আপিলই করতে হবে। যদি আপিলের বিধান না থাকে, বা সেই ক্ষেত্রে আপনি হয় রিভিউ করা যায়, অথবা কি করা যায়? রিভিশন করা যায়। তো আইনগত ভুলের ক্ষেত্রে করবেন হলো রিভিশন। আর যদি নতুন কোনো বিষয় উদ্ভব হয়, সেক্ষেত্রে করতে হবে হচ্ছে রিভিউ। তো এটা ওই পরের বিষয়, এটা আলাদা ওই সময় জানতে পারবেন, এই আর কি মূল কথা। বাট আপিলের বিধান থাকলে কখনো রিভিউ রিভিশন করা যাবে না। আপিলের বিধান থাকলে কি করতে হবে? আপিলই করতে হবে, এই হচ্ছে কথা। তামাদি আইনের 163 অনুচ্ছেদটা দেখেন। অনুচ্ছেদ 163। 163 অনুচ্ছেদ হলো, আমরা জোড়ায় জোড়ায় পড়বো 163 আর 164, এই দুইটা একসাথে পড়বো। 163 আমি একটু আপনাদের বলে দিই যে 8 আদেশে 9 আদেশের 4টা বিধিতে মামলা খারিজ হয়। এবং মামলা খারিজ হয় কার ত্রুটির কারণে? বাদীর ত্রুটির কারণে। তো ওই যে যে 9 আদেশের 2 বিধিতে খারিজ হয় প্রসেস ফি না দিলে, 3 বিধিতে খারিজ হয় কেউ হাজির না হলে, 8 বিধিতে খারিজ হয় বিবাদী এসেছিল, বাদী আসে নাই, আর 5 বিধিতে খারিজ হয়েছিল যে আপনি মানে সমন আসার পরে আবার পদক্ষেপ নেন নাই 1 মাসের মধ্যে। মনে আছে কিনা? তো
নয়াদেশের 3 বিধিতে যদি খারিজ হয়, তাহলে আমি খারিজ রদের আবেদন করি নয়াদেশের 4 বিধিতে, মনে আছে কিনা? আর নয়াদেশের 8 বিধিতে যদি খারিজ হতো, তাহলে খারিজ রদের আবেদন করতাম নয়াদেশের কত, নয়। 9 বিধিতে। উভয় ক্ষেত্রেই এই যে যে খারিজ রদের আবেদনটা করতাম, এটা 30 দিনের মধ্যে করতাম। কতদিন? এই যে নয়াদেশের 4-এ বা নয়াদেশের 9-এ আমি খারিজ রদের যে আবেদনটা করতেছি, এই আবেদনটার তামাদি মেয়াদ 30 দিন। এটাই বলেছে তামাদি আইনের 100 কত অনুচ্ছেদ। এবং এই জিনিসটা আমরা যখন নয় আদেশ পড়ছি তখন কিন্তু ভালোভাবে পড়ছি, আপনাদের খেয়াল আছে কিনা? খারিজ রোধের আবেদন কতদিন? 30 দিন। তামাদি আইনের কত? 123। তবে ভাই কথা আছে, যদি আমি সরাসরি খারিজ রোধের আবেদন, ওই যে নয় আদেশের 9 ক, নয় আদেশের 9 ক, 9 কর যে 30 দিন, এটা কিন্তু 163 না, এটা ওই 9 কর মধ্যেই। এর মধ্যে আছে বুঝেছেন? যত জায়গা ক আছে, সব জায়গা। সেই কর তামাদি মেয়াদ ওই কর ভিতরেই আছে, ওই জায়গায় তামাদি আইন রে লাগতেছে না। হ্যাঁ, জি। আর তাহলে এই যে যে 163 অনুচ্ছেদ, এটা হলো খারিজ রদের আবেদন নয়াদেশের 4 অথবা নয়াদেশের কত, 9। কতদিন? 30 দিন। ধন্যবাদ। আমাদের যে 164 অনুচ্ছেদ, এটা হলো আমরা জানি নয় আদেশে পক্ষগণের উপস্থিতি অনুপস্থিতির ফলাফল সম্পর্কে আলোচনা করছে। বাদী অনুপস্থিত হইলে মামলা হয় খারিজ। আর কেউ বলবেন না, তানভীর বলেন বিবাদী অনুপস্থিত থাকলে মামলা কি হয়? বাদী আসছে, বিবাদী আসে নাই। বিবাদী মামলা একতরফা হবে। একতরফা কি? নিষ্পত্তি না ডিক্রি? আর নিষ্পত্তি কোনটা তাইলে ভালোভাবে বলেন। নিষ্পত্তি, নিষ্পত্তি হ্যাঁ একতরফা নিষ্পত্তি হবে। একতরফা এবং নিষ্পত্তি হবে। ডিগ্রি হবে হচ্ছে ফাইনালি। দেখতে পেয়েছেন এই জায়গা বাদী আসছে, বিবাদী আসে নাই। এখন আপনি যে কোনো একটা বলেন, একতরফা নিষ্পত্তি হবে নাকি একতরফা ডিক্রি হবে বলেন। মামলায় কনফিউজড হয়ে গেলাম। নিষ্পত্তি হবে কিন্তু ডিগ্রি হবে ফাইনালি। এরকম প্রশ্ন করে ভাইবা বোর্ডে, মানে আপনি সঠিক উত্তর দিলেও ওই জায়গায় উনি আবার পাল্টা একটা প্রশ্ন করে যে আপনি আসলেই বুঝেন কিনা। একতরফা ডিগ্রি হবে। আচ্ছা শুনেন, আপনি প্রথমেই ঠিক বলেছিলেন যে বাদী এসেছে, বিবাদী আসে নাই, নয় আদেশের 6 বিধিতে কি হবে? একতরফা ডিক্রি। একতরফা ডিক্রি। আর একতরফা নিষ্পত্তি হয় হলো ওই যে 8 আদেশের 1 বিধিতে। যেরকম আপনি নির্ধারিত সময়ের মধ্যে লিখিত জবাব জমা দেন নাই, তাহলে কি হয়? একতরফা নিষ্পত্তি। অথবা ওই যে আপনাকে অ্যাডজর্নমেন্ট কজ দিতে বলছে, আপনি অ্যাডজর্নমেন্ট কজ বিবাদী হিসেবে দেন নাই, সেক্ষেত্রেও হয় কি? এক্স পার্টি ডিসপোজাল, একতরফা নিষ্পত্তি। এখন একতরফা নিষ্পত্তি হলো একটা আদেশ, এটা কখনো আপিল যোগ্য, এটা কখনো আপিল অযোগ্য। পক্ষান্তরে একতরফা ডিক্রি হলো কি বলেন? ডিক্রি। আচ্ছা ধন্যবাদ। তো একতরফা ডিক্রি আমরা খুব ভালোভাবে পড়েছিলাম নয় আদেশে। আপনার জানা উচিত যে একতরফা ডিক্রির বিরুদ্ধে আমাদের প্রতিকার ছিল 4টা। একটা ছিল একতরফা ডিক্রি রদের আবেদন করে নয় আদেশের 13 বিধিতে, সরাসরি রদের আবেদন করে নয় আদেশের 13 ক বিধিতে, আপিল করতে পারে 96 ধারায়, এছাড়া রিভিউ করতে পারে 47 আদেশের 1 বিধিতে। তো এই যে যে আমরা আহ একতরফা ডিক্রি রদের যে আবেদন আমরা করতাম নয় আদেশের 13 বিধিতে, এটার তামাদি মেয়াদ কতদিন? 30 দিন। সেই 30 দিনের কথা বলেছে তামাদি আইনের কত অনুচ্ছেদ? 164। এটাও কিন্তু আমরা যখন নয় আদেশের 13 বিধি পড়েছিলাম তখন বিস্তারিত পড়ছি কিনা বলেন? অবশ্যই পড়ছি। তাহলে মামলা খারিজ রদ হইলে 30 দিন 163, আর একতরফা ডিক্রি রদ হইলে 30 দিন 100 কত, 64। আর একতরফা ডিক্রি সরাসরি রদের যে আবেদন, ওটাও 30 দিন, নয় আদেশের 13 ক। বাট ওই 30 দিন কোথায় আছে? ওই নয় আদেশের 13 কতেই আছে। কারণ আমি আপনাদের বললাম যে যত জায়গায় 13 ক আছে তত জায়গায় ওই তামাদি ম্যাটটা ওর ভিতরেই আছে। মানে ক থাকলে, ধরেন আমি যদি বলি নয় আদেশের 9 ক, নয় আদেশের 13 ক, 22 আদেশের 9 ক, 41 আদেশের 19 ক, 41 আদেশের 23 ক, এরকম যত জায়গায় ক আছে, ক আর যে তামাদি ম্যাটটা ওই জায়গায় আছে। ধন্যবাদ। আচ্ছা ভাই, এরপরে আমরা পড়বো 176-এ চলে আসেন। 176, 77। 176 এবং 177 বিথিকা বিশ্বাসটাই জিজ্ঞাসা করি। বিথিকা বিশ্বাস তো মানে
উনি জনপ্রিয়, সবাই ওনার কথাই জিজ্ঞেস করে স্যার বিথিকার কি অবস্থা। তো বিথিকা বিশ্বাস বলেন কায়েম মোকাম কাকে বলে, দেখি মনে আছে কিনা বিথিকা, লেখা আছে তো এই যে। টাইম কাছে আছে কিন্তু এমনিতে লেখা নেই বুঝি। কায়েম মোকাম কি বলেন দেখি শুনি, মনে আছে কিনা। কিন্তু বলতে পারছি না। অধিকার। মুন্নি বলেন কায়েম মোকাম কাকে বলে। যখন বাদী মারা যায় তার বৈধ যে পরিণত তার যে ওয়ারেন্ট থাকে তাদেরকে মামলায় পক্ষভুক্ত করা মানে ওয়ারেন্টের সাথে শুধু কি বাদীর ক্ষেত্রে প্রযোজ্য? ধন্যবাদ। শুনেন, কায়মোকাম হলো 22 আদেশের 2 এবং 22 আদেশের 3 এবং 4 বিধিতে বাদী বা বিবাদী যদি মারা যায়, তাহলে তামাদি আইনের 173 এবং 177 অনুচ্ছেদ অনুসারে বাদী বা বিবাদীর যে বৈধ প্রতিনিধি তারা ওই মামলায় পক্ষভুক্ত হতে পারে। এই যে যে বাদী বা বিবাদী মারা গেলে তার বৈধ প্রতিনিধির পক্ষভুক্তির যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকেই কি বলে, এটা আছে 22 আদেশের 3 বিধিতে বাদীর ক্ষেত্রে, 22 আদেশের 4 বিধিতে বিবাদীর ক্ষেত্রে। বাট 22 আদেশের 3 সমান সমান 176 অনুচ্ছেদ, 22 আদেশের 4 সমান সমান কত, 177 অনুচ্ছেদ। উভয় ক্ষেত্রেই তামাদি মেয়াদ 90 দিন। কতদিন? 90 দিন। এই যে দেখেন 176 অনুচ্ছেদ, এটাও কিন্তু আমরা ওই সময় পড়ছি, দেওয়ানি কার্যবিধি পড়ার সময় জিনিসটা পড়ছি। মৃত গোল দিবেন বাদী বা আপিলকারী, গোল দিবেন মৃতকে বাদী বা আপিলকারী আইনগত প্রতিনিধিকে পক্ষভুক্ত করার জন্য দেওয়ানি কার্যবিধির অধীন দরখাস্ত কতদিন? 90 দিন। 90 দিন। তো 22 আদেশের 3 সমান সমান 176 অনুচ্ছেদ সমান সমান বাদী অথবা কি আপিলকারী। অপরদিকে অনুচ্ছেদ 177 মানে হলো 22 আদেশের কত বিধি? 4 বিধি সমান সমান বিবাদী বা প্রতিবাদী, তামাদি মেয়াদ কতদিন? 90 দিন। বুঝতে পারছেন? কায়েম মোকাম বুঝেন নাই আপনারা? অনলাইন অফলাইনে যারা আছেন কেউ না বুঝলে সাথে বলবেন যে স্যার কায়েম মোকাম বুঝি নাই। আচ্ছা, এখন দেখেন আমি একটু আপনাদের মনে করাই দিই, 22 আদেশের 3 বা 4 বিধিতে আপনি যদি পক্ষভুক্তির আবেদন না করেন 90 দিনের মধ্যে, ধরেন বাদী মারা গেছে, বাদীর যে বৈধ প্রতিনিধি আছে তারা যে কোনো কারণে হোক, ইচ্ছাকৃত হোক বা যৌক্তিক কারণ থাক, তারা ওই মামলাটায় পক্ষভুক্ত হতে পারে নাই 90 দিনের মধ্যে, তাহলে ওই মামলাটার ফলাফল কি হবে বিমল সাহেব, মনে আছে কিনা? ওই মামলাটার ফলাফল কি হবে? আমরাই নিয়ে এলাম। মামলা ভিডিও করা যাবে মানে বাতিল হবে। অ্যাভয়েড হবে স্যার। মিতা বলেন কি হবে? ভিডিও নতুন পরে আচ্ছা, ধন্যবাদ। আমাদের সিরাজুল হক সাহেব যথার্থ বলেছেন, 90 দিনের মধ্যে পক্ষভুক্ত করার আবেদন না করলে মামলাটা অ্যাবেইট হয়, বাতিল হয়। কি হয়? বাতিল হয়। বাতিল হয়। বাদী না করলেও বাতিল হয়, বিবাদী না করলেও কি হয়? বাতিল হয়। অ্যাবেইট হয়। অ্যাবেইট, ABAT। তো অ্যাবেট যদি হয় তাহলে আপনাদের আমি একটু মনে করিয়ে দিই, অ্যাবেট হইলে অ্যাবেট ওই বাতিল আদেশ বাতিল বা বাতিল আদেশ রদের আবেদন করে 22 আদেশের 9 60 দিনের মধ্যে, অথবা সরাসরি রদের আবেদন করে 22 আদেশের 9 করতে। তা 9 করতে 60 দিন, সেটা কোথায় বলেছে? 9 করতে। কারণ আপনাদের সূত্র বলে দিলাম যে কর যে তামাদি মেয়াদ এটা কোথায় আছে? কর মধ্যে আছে। কিন্তু 22 আদেশের 9 এর যে 60 দিন, এই 60 দিনের কথা বলা আছে কোথায়? আমরা চলে আসি তামাদি আইনের 171 অনুচ্ছেদ। 9 22 আদেশের 9 বাতিল আদেশ বাতিলের জন্য দেওয়ানি কার্যবিধি 1908 এর অধীন আদেশের দরখাস্ত কতদিন? এখানে তো জাস্ট বাতিল আদেশ বাতিল বলে উনি শেষ করে ফেলছে, বাট বাতিল আদেশ বাতিল মানে আপনার কাছে যারা প্রথমবার পড়বে আপনার কাছে কি অদ্ভুত লাগে না যে বাতিল আদেশ আবার বাতিল করে কেমনে? তখন বাতিল করতে আমার বাতিল আদেশে ওই বাতিলটা বাতিল করার জন্য রদ করে। হ্যাঁ, তো বাতিল আদেশ বাতিলের আবেদন, এটা এই যে 171 অনুচ্ছেদের যে দরখাস্তটা, এই দরখাস্তটা হচ্ছে 22 আদেশের কত বিধিতে? 9 বিধিতে। 22 আদেশের 9 বিধিতে কতদিনের মধ্যে করতে হবে? 60 দিন। 60 দিন। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমরা 170 অনুচ্ছেদটা একটু দেখি। 170 নিঃস্ব হিসেবে আপিল করার অনুমতির দরখাস্ত, বলতেন 30 দিন।
যে ডিক্রির বিরুদ্ধে আপিল হবে তার তারিখ। আপনি যদি নিঃস্ব ব্যক্তি হিসেবে তানভীরে আমি একটু মনে করে দিই, তানভীর মনে আছে কিনা নিঃস্ব ব্যক্তির মামলা আছে কত আদেশে? কেউ বলবেন না, যারা জিজ্ঞাসা করবো সে বলবেন। তারপর কত বলেন? 33। কি বলছেন স্যার? বুঝি নাই, আপনি বলেন। নিঃস্ব ব্যক্তির মামলা সম্পর্কে বলছে কত আদেশে? আপিল কত? 44। ধন্যবাদ। তো নিঃস্ব ব্যক্তি হিসেবে আপনি যদি আপিল করতে চান তাহলে আপনাকে তো আগে আবেদন করতে হবে যে আমি নিঃস্ব, আমার কিছু নাই, এই আইফোন ছাড়া আর কিছু নাই নাকি? আইফোন থাকলে কি নিঃস্ব হবে কিনা বলেন? আইফোন থাকলে নিঃস্ব হবে? 5,000 টাকা বেশি দাম না, এই জন্যই তো স্যার 5,000 টাকার বেশি যদি ওই ফোনের দাম হয় তাহলে কিন্তু আবার নিঃস্ব হবে না। হবে না। আর এটা কিন্তু তার পোশাকও না। তো যদি কেউ নিঃস্ব ব্যক্তি হিসেবে আপিল করতে চায় তাহলে তাকে আগে নিঃস্ব হিসেবে আপিল করার অনুমতি নিতে হয়। সেই অনুমতিটা নিতে হবে কতদিনের মধ্যে? 30 দিনের মধ্যে। যে ডিক্রির বিরুদ্ধে আপিল হবে তার তারিখ। ঠিক আছে? আচ্ছা, আমরা সরাসরি একটু চলে আসি ভাই। 181-তে চলে আসেন। 181 অনুচ্ছেদ। 181-র নিচে 3টে স্টার দেন, বিবিআই। আচ্ছা, বিথিকাই বলেন। বিথিকার অনেক কিছু জিজ্ঞেস করে ফেললাম, দেখি রুবেল বলেন। রুবেল বলেন তো, যে মামলার তামাদি মেয়াদ তামাদি আইনে উল্লেখ নাই সেই মামলার তামাদি মেয়াদ কতদিন হবে? স্যার আমাদের যদি উল্লেখিত না থাকে তাহলে ওই বিশেষ আইন যদি উল্লেখ থাকে তাহলে সেটাই হবে। বিশেষ আইনেও নাই তাহলে দাঁড়ান, ওনারা বলতে দেন, কেউ বললেন না। কি পড়াশোনা করছেন দেখি একটু জিজ্ঞাসা করি। হ্যাঁ, হাবিবুর রহমান সাহেব বলেন। স্যার 6 বছর হবে 120 অনুচ্ছেদ অনুযায়ী। জি ধন্যবাদ। 120 অনুচ্ছেদ অনুসারে দড়ি তো আপনাদের মাঝে মধ্যে আমি কিনে আনতে বলি, তো আপনারা না ঝুলতে বললেও আমি ঝুলি। প্রতীকী অর্থে আমরা একটু ঝুলি, কারণ এই প্রশ্ন 120 অনুচ্ছেদ যখন আমি আপনাদের পড়াইছিলাম, মানে আমি কিন্তু বারবার বলছিলাম যে 120 অনুচ্ছেদ কি খুবই গুরুত্বপূর্ণ। যে হ্যাঁ, যে মামলার তামাদি মেয়াদ বলা নাই সেই মামলার তামাদি মেয়াদ নির্ধারিত হবে 120 অনুচ্ছেদ অনুসারে কতদিন? 6 বছর। এখন এটা এই কথাটা বললাম কেন? যে দরখাস্তের তামাদি মেয়াদ আইনে উল্লেখ নাই সেই দরখাস্তের তামাদি মেয়াদ নির্ধারিত হবে 181 অনুচ্ছেদ অনুসারে। কত অনুচ্ছেদ? 181 অনুচ্ছেদ অনুসারে 3 বছর। যদি কোনো দরখাস্তের তামাদি মেয়াদ তামাদি আইনে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা না থাকে তাহলে সেই দরখাস্তের তামাদি মেয়াদ নির্ধারিত হবে কত অনুচ্ছেদ? মামলার ক্ষেত্রে হলো 120, আর আবেদন বা দরখাস্তের ক্ষেত্রে কত? 181। তো এখানে আপনি একটু নিচে লেখেন যে যেমন প্রত্যার্পণের দরখাস্ত। প্রত্যার্পণ মানে হলো দেওয়ানি কার্যবিধির 144 ধারার অধীন যে দরখাস্ত বা আবেদন সেটাকে বলে প্রত্যার্পণ। প্রত্যার্পণের দরখাস্তর তামাদি মেয়াদ নির্ধারিত হবে 181 অনুচ্ছেদ অনুসারে এবং এটা করতে হবে 3 বছরের মধ্যে। দেওয়ানি কার্যবিধি 1908-এর 48 ধারায় কোনো বিধান নাই যে সকল দরখাস্ত বা যে সকল দরখাস্তের জন্য তামাদির মেয়াদ এই তফসিলে উল্লেখ নেই সে সকল দরখাস্ত তামাদি মেয়াদ কত বছর? 3 বছর। এখন যারা বলেন প্রত্যার্পণ কি, প্রত্যার্পণটা বুঝতে হলে আমাদের দেওয়ানি কার্যবিধি পড়তে হবে। আপাতত ওদিকে না যাই। প্রত্যার্পণ হলো যে আপনি ডিক্রি জারিতে যে সম্পত্তি হারাইছিলেন, আপিলে যদি তাই ডিক্রি আপনার পক্ষে আসে তাহলে ডিক্রি জারিতে যা হারাইছেন তা ফিরে পাবার যে আবেদন সেটারে কি বলে? প্রত্যার্পণ। এটা হলো দেওয়ানি কার্যবিধির 144 ধারার করতে হয়। তো যদি বলে যে প্রত্যার্পণের আবেদন করতে হবে কত বছরের মধ্যে? 3 বছরের মধ্যে। তামাদি আইনের কত অনুচ্ছেদ? 181। ধন্যবাদ। আর প্রত্যার্পণের চাচাতো ভাই হলো ডিক্রি জারি। প্রত্যার্পণ আর জারি মামলার আবেদন পত্র বলছে, জারি মামলার সময়সীমা বলছে 182 অনুচ্ছেদ 182। আচ্ছা, আমি একটু যদি আপনাদের এইভাবে বুঝাই, দেখেন ধরেন তানবীর একটা মামলায় ডিক্রি পাইছে, তানবীর ডিক্রি পাইছে 3 লাখ টাকা ডিক্রি বিথিকার বিরুদ্ধে। তো তানবীর সাথে সাথে জারি মামলা করে দিছে, আদালত বিথিকার
যে সয় সম্পত্তি ছিল প্রয়োগ করে তানভীরের 3 লাখ টাকা আদায় করে দিয়ে নিয়েছে। দিছে। তাহলে তানভীর মামলাও করছে, ডিক্রির ফলও কি ভোগ করে ফেলছে। এই যে যে তানভীর যে ডিক্রির ফল ভোগ করে ফেললো, ঠিক আছে, এখন বিথিকা গিয়ে আপিল করছে। আপিলে গিয়ে বিথিকা আবার জয়লাভ করছে। আপিলে গিয়ে প্রমাণিত হলো যে তানভীর আসলেই বিথিকার কাছে কোনো টাকা পাবে না, কিন্তু অলরেডি তো বিথিকা ডিক্রি জারিতে 3 লাখ টাকা কি তানভীরে দিয়ে দিছে। বিচারিক আদালতের সিদ্ধান্ত ঘুরে গেল কোথায় গিয়ে? আপিলে গিয়ে। তাহলে বিথিকা আপিলে জেতার পর বিথিকা এখন যে আবেদনটা করবে এটা বলে প্রত্যার্পণ। বিথিকা আবেদন করবে 3 বছরের মধ্যে যে আমি ডিগ্রি জারিতে যা যা হারাইছি ওই 3 লাখ তো চাই, আর আমার এতদিন যে দেরি হইলো সুদ সহ চাই। এই যে আবেদনটা এটাকে কি বলে? প্রত্যার্পণ। আর ডিগ্রি জারি কাকে বলে? ডিগ্রি জারির আবেদনের তামাদি মেয়াদ বলছে 182 অনুচ্ছেদ। ডিগ্রি জারি হলো ওই যে তানভীর ডিগ্রি পেল বিচারিক আদালতের ডিগ্রির ফল ভোগ করার জন্য তানভীর যে আবেদনটা করবে সেটা হলো জারি মামলা। আর জারি মামলার দরখাস্ত তামাদি মেয়াদ তামাদি আইনের কত অনুচ্ছেদ? 182। ধন্যবাদ। দেখেন, দেওয়ানি আদালতের যে ডিক্রি জারি বা আদেশ দেওয়ানি কার্যবিধির 48 ধারায় কোনো বিধান নেই তা জারি বা কার্যকরী করার জন্য দরখাস্ত অথবা যে দরখাস্ত 183 অনুচ্ছেদ অনুযায়ী নিয়ন্ত্রিত হবে না। তো এক্ষেত্রে নর্মালি জারির প্রথম আবেদন করতে হবে 3 বছরের মধ্যে। 3 বছর, অথবা যে ক্ষেত্রে ডিক্রি বা আদেশটির স্বয়ংক্রিয়কৃত নকল রেজিস্ট্রি করা হয়েছে সেক্ষেত্রে কত বছর? 6 বছর। যদি ডিক্রিটি নিবন্ধিত না হয় সেক্ষেত্রে 3 বছর, আর নিবন্ধিত হলে কত বছর? 6 বছর। ডান সাইডে একটু লক্ষ্য করেন ডিক্রি বা আদেশের তারিখ, যে ক্ষেত্রে আপিল হয়েছে, আপিল আদালতের চূড়ান্ত ডিক্রি বা আদেশের তারিখ বা আপিল প্রত্যাহারের তারিখ ইত্যাদি। এক্ষেত্রে এই 182 অনুচ্ছেদটা অনেক বড়, বাট আমরা আপাতত এতটুকু মনে রাখি যে জারি মামলার প্রথম যে আবেদন এটা করতে হবে 3 বছরের মধ্যে। আর যদি ডিক্রিটা কি হয়, নিবন্ধিত হয়, সেক্ষেত্রে কত বছর? 6 বছর। আর এখানে আরেকটা কথা, আমাদের জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার খুব সম্ভবত 14 অথবা 15 বিজিএস পরীক্ষা একটা প্রশ্ন এসেছিল যে ডিক্রি দিছে এত তারিখে, বাট 1 বছর পর ডিক্রিটা আবার সংশোধিত হয়েছে। কারণ জারি মামলার যে সময়সীমা এটা কি ডিক্রি সংশোধনের তারিখ থেকে গণনা করবে নাকি ডিক্রি প্রদানের দিন থেকে গণনা করবে? সংশোধন যদি যেদিন হবে সেদিন থেকে ডিক্রি জারি মামলার তামাদি মেয়াদ গণনা করতে হবে। জি, তো এই হচ্ছে 182। 183টা এখানে নেই। 183টা একটু লিখে রাখেন, যার লেখা আছে তার আর লিখতে হবে না, যার লেখা নাই সে একটু লিখেন। লেখেন যে 183 অনুচ্ছেদ দিয়ে লেখেন যে হাইকোর্ট বিভাগ আদি এখতিয়ার প্রয়োগে হাইকোর্ট বিভাগ আদি এখতিয়ার প্রয়োগে কোনো ডিক্রি প্রদান করলে উক্ত ডিক্রি জারি মামলা করতে হবে 12 বছরের মধ্যে। উক্ত ডিক্রি জারি মামলা করতে হবে 12 বছরের মধ্যে। আচ্ছা, এটা একটু বুঝেন, যে মামলাটা সরাসরি করা হয়েছিল কোথায়? হাইকোর্টে। সেই মামলায় হাইকোর্ট বিভাগ যদি ডিক্রি দিত তাহলে আপিল করতে হতো 20 দিনের মধ্যে, 151 অনুচ্ছেদ। সেই মামলায় হাইকোর্ট যদি ডিক্রি বা আদেশ দিত, রিভিউ করার বিধান হলো 20 দিনের মধ্যে, 165 অনুচ্ছেদ। আর যে মামলায় হাইকোর্ট আদি এখতিয়ার প্রয়োগে ডিক্রি দিছে সেই ডিক্রিটা জারি মামলা করতে হবে কোথায় বলেন তো? কোথায় করতে হবে? হাইকোর্টেই। জারি মামলা তো যে আদালত ডিক্রি দেয় হাইকোর্টেই করতে হবে। কত বছরের মধ্যে? কত অনুচ্ছেদ? 183। তাহলে
আপনার মনে রাখতে হবে ভাই, এই তিনটা অনুচ্ছেদ গুরুত্বপূর্ণ। যে হাইকোর্ট আদি এখতিয়ার প্রয়োগে ডিক্রি দিলে আপিল 151, 20 দিন। হাইকোর্ট আদি এখতিয়ার প্রয়োগে ডিক্রি বা রায় দিলে রিভিউ করতে হবে 20 দিন। 162 অনুচ্ছেদ, 162 না 20 দিন, 20 দিন, নট 15 দিন, 20 দিন দেখেন। 115। আর হাইকোর্ট বিভাগ আদি এখতিয়ার প্রয়োগে ডিক্রি দিলে জারি মামলা করতে হবে কত দিনের মধ্যে? 12 বছরের মধ্যে। এটা কত? 183। 100। তাহলে হাইকোর্টের আদি এখতিয়ার রিলেটেড কয়টা অনুচ্ছেদ আছে? 3টা। কি কি? 151, 162 আর কত? 183। বুঝতে পারছেন? আজকে আপনাদের উপস্থিতি কম কেন? বার কাউন্সিলের নোটিশ দিছে, আরো তো বেশি হওয়ার কথা ছিল। মানে নোটিশ তো আর দেয় নাই, এমনি আপনাদের একটু ভয় দেওয়া হয়েছে আর কি। যাই হোক, কলবানি পরে বলার সময় পড়ে আছে দেখেন। তো আমরা এখানে 180 অনুচ্ছেদটা একটু দেখেন। 180 অনুচ্ছেদ। 180 অনুচ্ছেদটা একটু দেখেন, যে কোন ডিক্রি জারিতে বিকৃত স্থাবর সম্পত্তির খরিদ্দার কর্তৃক দখল গ্রহণের জন্য দরখাস্ত। ডিক্রি জারিতে যে ব্যক্তি নিলাম ক্রেতা হিসেবে স্থাবর সম্পত্তি কিনলো, সে ওই সম্পত্তির দখল লাভের জন্য যদি মামলা করতে হয়, করতে হবে কত বছরের মধ্যে? 3 বছরের মধ্যে। মানে সে কিনে কি দায় থাকছে দেখেন। কিনলো, কিনার পরে আবার কিসের মামলা করতে হবে? দখলের জন্য। ওই যে যদি এই নিলাম রদের কোনো মামলা চলমান থাকে, সেই সময়টা বাদ যাবে। তামাদি আইনের কত অনুচ্ছেদ মনে আছে? ধারা কত? ধারা 16 ধারা। 16 ধারা মনে আছে কিনা? যে ডিক্রি জারিতে নিলাম ক্রেতা কর্তৃক মামলার ক্ষেত্রে নিলাম রদের মামলা যতদিন চলমান থাকবে, সেই সময়টা তামাদি মেয়াদ গণনা হতে কি যাবে? বাদ যাবে। তাহলে ওই যে নিলাম ক্রেতা, সে ওই নিলামকৃত সম্পত্তি উদ্ধারের মামলা করবে কত অনুচ্ছেদের অধীন? 180 অনুচ্ছেদের অধীন। কত দিনের মধ্যে? 3 বছরের। তামাদি আইনের কত অনুচ্ছেদ? 180। কি ভাই? হ্যাঁ আছে। হ্যাঁ প্রায় শেষ, আরেকটু আছে। আমরা 168, 69টা একটু দেখবো। 168 আর 169। 27 তারিখের। জি, 168 আর কত? 169। 168, 69 হলো মূল মামলার ক্ষেত্রে মামলা খারিজ হইলে খারিজ রোধের দরখাস্ত 30 দিন, 163 মনে আছে। আর একতরফা ডিক্রি হলে একতরফা ডিক্রি রোধের দরখাস্ত 30 দিন, 100 কত? 64। ঠিক একই ভাবে আপিলের ক্ষেত্রে আপিল খারিজ হইলে 168, আর আপিল একতরফা নিষ্পত্তি হইলে ওই একতরফা নিষ্পত্তি রোধের দরখাস্ত 169। কত দিনের মধ্যে? 30 দিন। এই যে একটু দেখেন, ওই দেওয়ানি কার্যবিধিতে 41 আদেশের যদি অধীন যদি কোনো আপিল খারিজ হয়, তাহলে আপিলটা পুনঃগ্রহণের আবেদন করে। না চালানোর ফলে খারিজ হলে আপিল পুনঃগ্রহণের আবেদন, এই আবেদনটা করে 41 আদেশের 19 বিধিতে। 168-র নিচে আপনি লিখতে পারেন 41 আদেশের কত বিধি? 19 বিধিতে। 41 আদেশের 19 বিধিতে আপিল পুনঃগ্রহণের আবেদন করে 30 দিনের মধ্যে আপিল খারিজ হওয়ার। এই যে 30 দিন, এই 30 দিনের কথা বলা হয়েছে তামাদি আইনের কত অনুচ্ছেদে? 168। মূল মামলা হলে কত হতো? 163। আর আপিলের ক্ষেত্রে? কিন্তু উভয় ক্ষেত্রেই তামাদি মেয়াদ কত দিন? 30 দিন। An application for readmission of an appeal dismissed for want of prosecution, etc. আর কি। অপরদিকে 169 বলছে যে যদি কোনো কারণে
মানে ধরেন যিনি প্রতিবাদী আপিলে, একটা জিনিস আপনাদের মনে আছে কিনা, যিনি আপিল করে তাকে বলে অ্যাপিলেন্ট বা আপিলকারী, আর যার বিরুদ্ধে আপিল করে তাকে বলে রেসপন্ডেন্ট বা প্রতিবাদী। রেসপন্ডেন্ট বা কি, প্রতিবাদী। তো আপিল শুনানির ডেট দিছে, আপিলকারী আসছে, প্রতিবাদী নোটিশ পেয়েও আসে নাই, নোটিশ পেয়েও আসে নাই, তাহলে আপিলের কি হবে, একতরফা শুনানি, একতরফা শুনানি। এখন প্রতিবাদীর প্রতিকার হলো 41 আদেশের 21 বিধিতে পুনঃশুনানির আবেদন করা। 41 আদেশের কত বিধি, 21 বিধিতে পুনঃশুনানির আবেদন করা। তো এই যে যে প্রতিবাদী পুনঃশুনানির যে আবেদনটা করবে, এটাও কত দিনের মধ্যে, 30 দিনের মধ্যে। এটা বলছে তামাদি আইনের কত অনুচ্ছেদ, 169 অনুচ্ছেদ। এটা হলো ফর দা রিহিয়ারিং, রিহিয়ারিং মানে পুনঃশুনানির আবেদন 169 করবে প্রতিবাদী। আর যদি বলে আর যদি বলে আপনার সরি, যদি বলে রিঅ্যাডমিশন বা পুনঃগ্রহণ, সেক্ষেত্রে হচ্ছে 168। এটা করবে, আবেদনটা করবে হলো আপিলকারী, আপিলকারী। সর্বশেষ অনুচ্ছেদটা আমরা একটু দেখি, 166 অনুচ্ছেদটা পড়বো সর্বশেষ। দেখেন 166 অনুচ্ছেদ, ডিক্রি জারিতে বিক্রয় রদ করার জন্য দরখাস্ত। ডিক্রি জারিতে বিক্রয় রদ করার দরখাস্ত করে 21 আদেশের 89, 90 বিধি আপনাদের মনে আছে কিনা? ওই যে 21 আদেশের 89, 90 বিধি, ম্যাটেরিয়াল ইরেগুলারিটি যদি থাকে, গুরুত্বপূর্ণ অনিয়ম অথবা ফ্রড যদি থাকে, তাহলে আপনার রদের যে দরখাস্ত করতে হয় 21 আদেশের 89 অথবা 90 বিধিতে। ডিক্রি জারির যে বিক্রয় আছে সেটা শেষ হওয়ার কতদিনের মধ্যে, 30 দিনের মধ্যে। এই 21 আদেশের 89 এবং 90 বিধিতে যে দরখাস্তটা, এই দরখাস্তটা করতে হবে তামাদি আইনের 166 অনুচ্ছেদ অনুসারে কত দিনের মধ্যে বলেন, 30 দিনের মধ্যে। তো আমি আজকে আমরা যে অনুচ্ছেদগুলো পড়লাম, এই আমাদের প্রথম তফসিলের 3য় ভাগ থেকে এই অনুচ্ছেদগুলো পড়লেই এনাফ। কি কি পড়লাম আমি একটু একেবারে প্রথমে যদি বলি, দেখেন 158 পড়ছি, 160 পড়ছি, 61 পড়ছি, 62 পড়ছি, 63 পড়ছি, 64 পড়ছি, 66 পড়ছি, 68 পড়ছি, 69 পড়ছি, 70 পড়ছি, 71 পড়ছি, 70 পড়ছি, 71 পড়ছি, আর তারপরে 76, 77, 73 পড়ছি, তারপরে পড়ছি হচ্ছে 80, 81, 82, 83। আমি সবগুলা একটু বলি শুনেন। প্রথমে আমরা এখানে না দেখলেও চলে, এমনিতেই বলতে পারবো। 158-তে বলছে যে যে আপনার যে সালিসের যে রোয়েদাদ, তো রোয়েদাদ বাতিলের আবেদন করবেন কত দিনের মধ্যে, 30 দিনের মধ্যে। এটা কত, 158। আচ্ছা, তারপরে আমরা পড়লাম 160। 160-এ বলছে যে যদি আপনি রিভিউ আবেদন করছেন, আপনার রিভিউ যেদিন শুনানি ওই দিন আবার আপনি আসেন নাই, অনুপস্থিত ছিলেন, তাহলে আপনার রিভিউটা প্রত্যাখ্যান হবে। তো ওই প্রত্যাখ্যানকৃত আবেদন আবার পুনঃগ্রহণের যে আবেদনটা করবেন 15 দিনের মধ্যে। তামাদি আইনের কত অনুচ্ছেদ, 160। 161-তে বললো, 161 অনুচ্ছেদ, ক্ষুদ্র এখতিয়ার সম্পন্ন আদালত যদি কোনো রায় দেয়, সেই রায়ের বিরুদ্ধে রিভিউ করতে হবে 15 দিনের মধ্যে। এটাও কত, 161। 162-তে বললো যে হাইকোর্ট বিভাগ আদি এখতিয়ার প্রয়োগে যদি কোনো রায় দেয়, সেটা রিভিউর আবেদন করতে হবে 20 দিনের মধ্যে। কত অনুচ্ছেদ, 162। এরপরে 163-তে বলছে যে মামলা খারিজ রদের আবেদন করবে যে আবেদনটা করা হয় 9 আদেশের 4 বিধিতে অথবা 9 আদেশের কত, 9 বিধিতে, 30 দিনের মধ্যে, 30 দিনের মধ্যে। ঠিক আছে, তো এটা এলো 163 অনুচ্ছেদ অনুসারে 30 দিন। এরপরে একতরফা ডিক্রি রদের আবেদন করবেন 9 আদেশের 13 পথে, এটাও কত দিন, 30 দিন। 164 অনুচ্ছেদ মনে আছে কিনা? আচ্ছা, রিভিউ এর ওই জায়গায় আরেকটা অনুচ্ছেদ আমরা পড়ছিলাম যে 161 আর 162 ছাড়া যত রিভিউ হবে সব রিভিউ হবে 173 অনুচ্ছেদ অনুসারে কতদিন, 90 দিন। মনে আছে কিনা? আচ্ছা, এরপরে আমরা জোড়ায় জোড়ায় পড়বো। 176 অনুচ্ছেদ, 177 অনুচ্ছেদে বলেছে কায় মোকামের দরখাস্ত কতদিন, 90 দিন। আর আপনি যদি কায় মোকাম করতে ব্যর্থ হন, আপনার মামলা হবে অ্যাবেট। তো অ্যাবেট মানে বাতিল, আর ওই বাতিল আদেশ বাতিল করার জন্য আপনাকে আবেদন করতে হবে 171 অনুচ্ছেদ অনুসারে 60 দিনের মধ্যে, 22 আদেশের 9 বিধি অনুসারে। ঠিক আছে, 171। 170-এ বললো
যে নিঃস্ব ব্যক্তির আপিলের যে অনুমতির দরখাস্ত করতে হবে 30 দিনের মধ্যে। এটা কত? 170। আচ্ছা, এরপরে আমরা পড়ব যে যে দরখাস্ত বা আবেদনের তামাদি মেয়াদ সম্পর্কে তামাদি আইনে বলে নাই, সেই দরখাস্ত করতে হবে তামাদি আইনের 181 অনুচ্ছেদ অনুসারে কতদিনের মধ্যে? 3 বছরের মধ্যে। যেমন দেওয়ানি কার্যবিধির 144 ধারার অধীন রেস্টিটিউশন বা প্রত্যর্পণের আবেদন। 182-তে বললো ডিক্রি জারির আবেদন করতে হবে 3 বছরের মধ্যে, আর যদি ডিক্রিটা নিবন্ধিত হয় সেক্ষেত্রে করতে হবে কত বছর? 6 বছরের মধ্যে। 183-তে বললো যে হাইকোর্ট বিভাগ আদি এখতিয়ার প্রয়োগে যদি কোনো আপনার ডিক্রি প্রদান করে থাকে তাহলে জারি মামলা করতে হবে 12 বছরের মধ্যে। এছাড়া আমরা আরো যেটা পড়ছি যে 180 অনুচ্ছেদটা পড়ছি। 180 অনুচ্ছেদে বলছে যে নিলাম ক্রেতা স্থাবর সম্পত্তির দখল উদ্ধারের মামলা আবেদন করবে 3 বছরের মধ্যে। যেদিন বিক্রি শেষ হবে সেই দিনের কয়দিনের মধ্যে? 3 বছরের মধ্যে। এছাড়া আমরা আরো পড়ছি 166 অনুচ্ছেদ, যেখানে বলেছে যে নিলাম রদের আবেদন, নিলাম রদের আবেদন তার মানে 21 আদেশের 89 এবং 90 বিধির যে আবেদন সেটা। আর সর্বশেষ যেটা পড়লাম সেটা হলো তামাদি আইনের 168 আর 169 অনুচ্ছেদ। 168-তে বলছে যে আপিল যদি খারিজ হয় তাহলে আপিল পুনঃগ্রহণ বা রিঅ্যাডমিশনের আবেদন করবে 30 দিনের মধ্যে। 168, 41 আদেশের 19 বিধিতে। আর আপিল যদি প্রতিবাদীর অনুপস্থিতির কারণে একতরফা নিষ্পত্তি হয় তাহলে প্রতিবাদী আপিলটি পুনঃশুনানি বা রি হিয়ারিং এর আবেদন করবে 30 দিনের মধ্যে। 41 আদেশের 21 বিধিতে 30 দিনের মধ্যে। 169 অনুচ্ছেদ। তো এই ছিল আমাদের তামাদি আইনের প্রথম তফসিলের 3য় ভাগের যে অনুচ্ছেদ গুলো আপনার মনে রাখতে হবে। এতগুলা মনে রাখলেই ইনশাল্লাহ পেরে যাবেন। এবং আপনাদের কাছে যারা নতুন তাদের কাছে একটু কঠিন লাগতে পারে, বাট এখানকার অধিকাংশ অনুচ্ছেদ আমরা যখন দেওয়ানি কার্যবিধি পড়ছি, দেওয়ানি কার্যবিধিতে কিন্তু অ্যাকচুয়ালি অধিকাংশ অনুচ্ছেদ গুলোই পড়া হয়ে গেছে। তো বিশেষ করে যে জিনিসগুলো একটু ভালোভাবে মনে রাখেন সেটা হলো আমাদের রিভিউ রিলেটেড অনুচ্ছেদ আছে 160, 161, 162 আর 173। ঠিক আছে। আর হাইকোর্টের আদি এখতিয়ার আপিল 151, হাইকোর্টের আদি এখতিয়ার রিভিউ 162, হাইকোর্টের আদি এখতিয়ার ডিক্রি জারি 183। এই দুইটা জিনিস একটু বিশেষভাবে মনে রাখবেন। হ্যাঁ বলেন। 183, 162, আচ্ছা, 150। হাইকোর্টের আদি এখতিয়ারের যে আপিল এটা আছে 151, 20 দিন। আপনি জাস্ট অনুচ্ছেদ গুলো লিখে রাখেন যে এই অনুচ্ছেদ গুলো হাইকোর্টের আদি এখতিয়ারের যে রিভিউ এটা আছে 162, কতদিন? 20 দিন। আর হাইকোর্টের আদি এখতিয়ারে যদি ডিক্রি দেয় এই ডিক্রির বিরুদ্ধে জারি মামলা করতে হবে 12 বছরের মধ্যে। এটা বলেছে 183 অনুচ্ছেদ। মানে হাইকোর্টের আদি এখতিয়ার রিলেটেড 3টা অনুচ্ছেদ ভিভিআই 151, 162 আর কত? 183। আর শুধু রিভিউ রিলেটেড 4টা অনুচ্ছেদ মনে রাখবেন, 160, 161, 162 আর 173। তো এখানে একটা জিনিস আমাদের তামাদি আইন তো শেষ, একটা জিনিস একটু যদি আপনাদের খেয়াল করেন যে আমাদের তামাদি আইনে রিভিশন দায়েরের কোনো নির্দিষ্ট তামাদি মেয়াদ নাই। বুঝছেন? তাহলে আপনি বলতে পারেন যে রিভিশন দায়ের তাহলে করব কতদিনের মধ্যে? উচ্চ আদালতের নজির বা বিচারিক সিদ্ধান্ত অনুসারে আপিল করবেন যতদিনের মধ্যে, রিভিশন করবেন ততদিনের মধ্যে। জেলা জজের কাছে আপিল এখতিয়ার, জেলা জজের কাছে আপিল করতে হয় কতদিনের মধ্যে? 30 দিন। আর হাইকোর্ট বিভাগে কতদিন? 90 দিন। তো দেওয়ানি আপিলের ক্ষেত্রে জেলা জজের কাছে, রিভিশনের ক্ষেত্রে জেলা জজের কাছে রিভিশন করবেন কতদিনের মধ্যে? 30 দিনের মধ্যে। আর হাইকোর্ট বিভাগে রিভিশন করবেন কতদিনের মধ্যে? 90 দিনের। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে তামাদি আইন অনুসারে নিম্নের কোন দরখাস্তের তামাদি মেয়াদ সম্পর্কে বলা নাই, কোন দরখাস্ত? রিভিশন। এই জেনে রাখা ভালো। তো দেখেন বইতে আছে, এই বইতে এই জিনিসগুলো ভিভিআই আমি যা বললাম সেটাই দেখেন। এই যে রিভিউ রিলেটেড 161, 62, 63, 73 বলছে 3টা অনুচ্ছেদ। আর
60-এ যেটা আছে সেটা হলো রিভিউর যে আবেদন, সেটা যদি প্রত্যাখ্যান হয় আর কি সেটা। আর জেনে রাখা ভালো হতে যদি দেখেন যে তামাদি আইনের রিভিশন দায়েরের মেয়াদ সংক্রান্ত কোনো বিধান নেই। তো বিগত বছরের প্রশ্ন যদি আমরা 2 নাম্বার প্রশ্নটা দেখি, যে হাইকোর্ট বিভাগ কর্তৃক মূল এখতিয়ার প্রয়োগকালে প্রদত্ত রায় পুনরীক্ষণ। এখানে পুনরীক্ষণ বলতে বোঝানো হয়েছে রিভিউ, ঠিক আছে? পুনরীক্ষণ বলতে কি বোঝানো হয়েছে? রিভিউ। দরখাস্ত দাখিলের সময় মূল এখতিয়ার মানে হলো আদি এখতিয়ার, মূল এখতিয়ার মানে কি? আদি এখতিয়ার কতদিন? 20 দিন। আর হাইকোর্ট বিভাগে মূল এখতিয়ার ছাড়া যদি রিভিউ করতে হতো তাহলে কতদিন হতো? 90 দিন। 173 অনুচ্ছেদ অনুসারে কত দিন? 90 দিন। জি। তো এই আর কি তামাদি আইনের যে প্রশ্ন টশ্ন এখানে আছে এগুলো একটু দেখে নিয়েন, এগুলা সব মূল যে জিনিস আলোচনা করলাম এটা পড়লেই এনাফ। তো আপনাদের তামাদি আইন নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আমাদের তামাদি আইন ইনশাল্লাহ এতটুকুই।